নিজের প্রেমিকা এবং তারই 17 দিনের 2 নবজাতক সন্তানকে গলা কেটে হত্যা করেন এক যুবক। হত্যা করার পর পালিয়ে যান এবং তারই 19 বছর পর পুলিশ তাকে গ্রেফতার করে। এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। 24 জানুয়ারি 2006 এক প্রেগনেন্ট মহিলাকে হসপিটালে ভর্তি করানো হয়। ভর্তি করানোর সময় সে তার স্বামীর নাম বলতে পারেনি, কেননা তিনি ছিলেন কুমারী। তাকে নিয়ে আসে তার মা। এই ঘটনা পুরো হসপিটাল জানাজানি হয়ে যায়। সবাই এই ঘটনাটা নিয়ে খুব বেশি অবাক হয়ে যায় এবং একে অপরের সাথে কান পরামর্শ করতে থাকে, যে বিষয়গুলো আমাদের গ্রামে অহরহই হয়ে থাকে। তখন অনিল কুমার নামে একটা ব্যক্তি সাহায্য করতে আসে। সে পরিচয় দেয়, তার নাম অনিল কুমার, এবং সে বলে, দেখুন আমি একটা সংস্থাতে কাজ করে, আপনাদের রক্ত, টাকা পয়সা, অন্য যেই কোনো সমস্যার ক্ষেত্রে আপনি আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে সাহায্য করব। তারপর সে ওই অপারেশন থিয়েটারের বাইরে চেয়ারে বসে যায়, সে এখানে ওকে সাহায্য করবে। ওরা মা মেয়ে এই বিষয়টা জানতে পেরে খুবই ভালো লাগে যে না, কেউ একজন এসেছে যে আমাদেরকে সাহায্য করতে চায়। পরবর্তীতে ওই মেয়ের 2টি যমজ বাচ্চা হয়। তখন অনিল কুমার ওই মেয়ে এবং তার মাকে পরামর্শ দেয়, দেখুন যেহেতু এরকম একটা ঘটনা, এখন আপনারা বাড়িতে গেলে আপনাদের মানুষ এবং সমাজ ভিন্ন চোখে দেখবে, আপনাদেরকে কথা শোনাবে। সবচেয়ে ভালো হয় আপনারা একটা বাসা পরিবর্তন করে ফেলুন, নতুন একটা এলাকাতে আপনারা বাসা নেন। তখন মেয়ে এবং তার মা তার ওই কথা মতো নতুন একটা এলাকাতে বাসা নেয়। তার ঠিক 17 দিন পর ওই মহিলা এবং তার 2 বাচ্চাকে খুন করা হয়, কিন্তু খুনিকে পুলিশ ধরতে পারেনি। 19 বছর পর পুলিশ তাদের খুঁজে বের করে। খুনি নিজেও অবাক হয়ে যায় এবং সে জিজ্ঞাসা করে পুলিশকে, কিভাবে আপনি আমাদেরকে খুঁজে বের করলেন? সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে যে সত্য ঘটনাটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, খুবই আশ্চর্যজনক, এবং পুলিশের একজন বিচক্ষণ পুলিশ যে কতটুকু পর্যন্ত যেতে পারে তাই আপনারা দেখতে পারবেন। তাই দেরি না করে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার সাথে থাকুন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন। সান্থাম্মা নামে এক মহিলার এক মেয়ে ছিল এবং ওই মেয়ে এবং ওই মেয়ের 2 যমজ বাচ্চাকে গলা কেটে হত্যা করা হয়, যে বাচ্চাগুলো বয়স ছিল মাত্র 17 দিন। মহিলা ব্যাংকে গিয়েছিল এবং সেখান থেকে এসে দেখে এই অবস্থা। তার সে কান্নাকাটির চিৎকারে পুরো এলাকার মানুষ এক হয়ে যায়। যখন পুলিশ আসে এবং তদন্ত শুরু করে, তারা জানতে পারে বাইকে করে একটা ছেলে ওই বাসায় আসে। সেই ছেলেটি ছিল কন্নড়ের শ্রীকান্তপুরের, যার নাম ছিল রাজেশ কুমার। সে আর্মিতে কাজ করে, একজন ফৌজি, যার রেজিমেন্ট ছিল পাঞ্জাব পাঠানকোট 48 রেজিমেন্ট। পুলিশ তদন্ত করে আরও একটি নাম সামনে আসে, যার নামটা ছিল দিলীল কুমার। পুলিশ সান্থাম্মাকে জিজ্ঞেস করে, দিলীল কুমার নামে কাউকে আপনি চিনেন কিনা? তখন সান্থাম্মা একটি অন্যরকম গল্প শোনায় পুলিশকে, যে গল্পটি পুরো গল্পটির মোড়ই অন্যদিকে ঘুরিয়ে দেয়। সান্থাম্মা জানায় তারা কেরালার কোলাম নামক জেলায় থাকে এবং তাদের গ্রামের নাম হচ্ছে আলিওমান, এবং সান্থাম্মার যে মেয়েকে আমরা গল্পে দেখতে পাই তার নাম হচ্ছে রঞ্জনা। তো সান্থাম্মার মেয়ে রঞ্জনা ওই এলাকার এক ফৌজির সাথে তার একটা সম্পর্ক হয়, প্রেম হয়, এবং তাদের প্রেম খুবই ফেমাস ছিল এই এলাকার। সবাই জানতো যে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়েছে, এবং ওই সম্পর্কের জোর ধরেই একদিন সান্থাম্মার মেয়ে রঞ্জনা প্রেগনেন্ট হয়ে যায়। প্রেগনেন্ট হওয়ার পর রঞ্জনা যখন দিলীল কুমারকে জানায় যে আমি প্রেগনেন্ট, চলো আমরা বিয়ে করে ফেলি, তখন দিলীল কুমার বলে, ঠিক আছে বিয়ে করব, সমস্যা নেই, কিন্তু এই বাচ্চাটা আমরা রাখতে পারবো না, এই বাচ্চাটা তুমি ফেলে দাও, মেরে ফেলো, আমরা বিয়ে করব এবং নতুন করে বাচ্চা নেব। কিন্তু রঞ্জনা জানায়, আমি কোনোভাবেই এ বাচ্চা ফেলবো না, তুমি চাইলে অন্যদিকে চলে যেতে পারো, তুমি চাইলে আমাকে ছেড়ে যেতে পারো, কিন্তু এই বাচ্চা আমার সাথে থাকবে, এটা আমার বাচ্চা। তারপরেই তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এবং দিলীল কুমার সে তার কাজে চলে যায়, যার রেজিমেন্ট নম্বর ছিল পাঞ্জাব পাঠানকোট 48 রেজিমেন্ট। সে তার নিয়মিত কাজ ডিউটিতে চলে যায়। আর অপরদিকে রঞ্জনা সে ধীরে ধীরে তার পেটে বাচ্চা বড় হতে থাকে, এবং একসময় যখন মানুষের নজরও এই বিষয়গুলো আসতে শুরু করে, তখন তার মা সান্থাম্মা মেয়েকে নিয়ে শহরে চলে যায়। গ্রাম থেকে তারা শহরে চলে যায় এবং তাকে একটি হসপিটালে ভর্তি করায় যখন তার প্রেগনেন্সি হওয়ার সময় আসে। এবং সেই হসপিটালে অনিল কুমার নামে একটা ছেলে আসে,
যে নিজেকে অনিল কুমার হিসেবে পরিচয় দেয় এবং তাদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। বলে যে আমি মানুষদেরকে সাহায্য করতে চাই, আপনাদের যদি কোনো ব্লাড লাগে, টাকা পয়সা লাগে, থাকা জায়গা লাগে, যে কোনো ক্ষেত্রে আমি আপনাদেরকে সাহায্য করব। তার পরামর্শে সান্থাম্মা এবং তার মেয়ে রঞ্জনা মূলত তাদের পুরনো গ্রাম চেঞ্জ করে নতুন যে গ্রামে থাকতে শুরু করে তার নাম হচ্ছে আঁচল। তখন বাচ্চা মাত্র 17 দিন। অনিল কুমার তাদের বাসায় আসে, যার আসল নাম ছিল রাজেশ কুমার। তাকে পাঠিয়েছিল দিলীল কুমার। দিলীল কুমার এবং রাজেশ কুমার তারা মূলত খুব ভালো বন্ধু, তারা একসাথেই ফৌজে কাজ করে। তো দিলীল কুমারের পরামর্শে রাজেশ কুমার ওদের বাসায় আসে এবং দিলীল কুমারের যে প্রেমিকা রঞ্জনা এবং তার 17 দিনের 2 বাচ্চাকে সে গলা কেটে হত্যা করে এবং সেখান থেকে পালিয়ে যায়। এর পিছনে অবশ্য অন্য একটা কারণ ছিল। যখন রঞ্জনার বাচ্চারা বড় হতে থাকে তখন মানুষ বিভিন্ন কথা শোনাতে থাকে, ওদের বাবাকে যখন স্কুলে ভর্তি করাতে যাবে, অন্য কাজে, এই বিষয়গুলো রঞ্জনা বুঝতে পারে যে পরবর্তীতে সে অনেক বিপদে পড়তে হবে। তাই মূলত সে বাচ্চাদের পিতৃ পরিচয়ের জন্য চেষ্টা করতে থাকে। সে রঞ্জনা রাজ্য মহিলা সংগঠনে দিলীল কুমারের নামে একটি কমপ্লেইন করে, বলে যে সে আমার বাচ্চাদের বাবা, আপনারা দয়া করে তার ডিএনএ টেস্ট করুন এবং আমার বাচ্চাদের ডিএনএ টেস্ট করুন এবং আপনারা নিজেরাই চেক করে দেখুন যে সে আমার বাচ্চার বাবা কিনা। তখন ওই রাজ্য মহিলা সংগঠনের লোক তারা একটি টিম পাঠায় সেখানে এবং দিলীল কুমারের ডিএনএ স্যাম্পল নিয়ে আসে। তারপরে কিন্তু দিলীল কুমার রাজেশ কুমারকে পাঠিয়ে তাদেরকে খুন করে দেয়। পরবর্তীতে যে রেজাল্ট আসে সেখানে দেখা যায় মূলত ওই 2টা বাচ্চা ছিল দিলীল কুমারের বাচ্চাই। খুন হওয়ার পর পুলিশ তাদেরকে খুঁজতে শুরু করে, তাদের রেজিমেন্টে যায়, সেখান থেকে জানানো হয় তারা সেখান থেকে চলে গিয়েছে। তারপর তাদের বাড়িতে গিয়ে খোঁজ করে এবং বাড়ির লোকেরা জানায় তারা বাড়িতেও আসেনি, তারা দুজনেই পালিয়ে যায় এবং এমনভাবে পালিয়ে যায় তারা তাদের পরিবারের সাথেও কোনো সম্পর্ক রাখেনি, কোনো প্রকার যোগাযোগ রাখেনি। তাই পুলিশ তাদের খুঁজতে ব্যর্থ হয়। পরবর্তীতে সান্থাম্মা কমপ্লেন করে হাইকোর্টে যেন এই তদন্ত সিআইডির কাছে দেওয়া হয়। যখন তদন্ত সিআইডির কাছে দেওয়া হয়, সিআইডি প্রায় 3 বছর চেষ্টা করার পরেও তাদেরকে খুঁজে পেতে ব্যর্থ হয় এবং তারা তাদের রিপোর্ট জমা দেয় আদালতে, তারা খুঁজে পায়নি। এবং এই ধীরে ধীরে এই মামলাটা একটা তলানিতে চলে যায় এবং এটা নিয়ে মানুষের কথাবার্তাও বন্ধ হয়ে যায়। একদম মামলাটা যে নিষ্পত্তি হবে তার কোনো সম্ভাবনাই ছিল না। পরবর্তীতে তার দীর্ঘ অনেক বছর পর 2024 সালে নভেম্বরে কেরালা থানায় নতুন একজন এডিজি জয়েন করে, যার নাম ছিল মনোজ কুমার আব্রাহাম। সে পুরনো কেসগুলো নিয়ে তদন্ত করে। সে বলে যে এখানে কিরকম পুরনো কেস আছে, চলো আমরা এগুলো নিয়ে একটু ঘেটে দেখি এগুলো সমাধান করা যায় কিনা। সে রাজেশ এবং দিলীল কুমারের যে ক্রাইমটা ছিল এই ক্রাইমের তথ্যটা খুঁজে পায় এবং সে এটা নিয়ে একটু চেষ্টা করতে থাকে এটা সমাধান করার। তাদের সেখানে ফাইলের মধ্যে রাজেশ কুমার এবং দিলীল কুমারের 19 বছরের পুরনো কিছু ছবি ছিল। তখন সেই বিজ্ঞ পুলিশ মনোজ আব্রাহাম সে ওই ছবিগুলোকে এআই এর সাহায্য নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিয়ে ওই ছবিগুলোকে একটু নেড়ে চেড়ে দেখার চেষ্টা করে যে 19 বছর পর তাদের চেহারা কতটুকু পরিবর্তন হওয়া সম্ভব এবং কতগুলো শেপ রাখা সম্ভব। যে সে কেউ দাড়ি রেখে দিল বা কেউ একদম ক্লিন শেপ হয়ে গেল, এরকম যতগুলো উপায় পসিবল সেগুলো একটা কম্বিনেশন তৈরি করে তাদের ছবিগুলো 19 বছর পর কীরকম হতে পারে এবং সেগুলাই সে ফেসবুকে আপলোড করে সার্চ ইঞ্জিনে চেক করে ওগুলোর সাথে কোনো ম্যাচ হয় কিনা। এবং সে অনেক চেষ্টার পর বিষ্ণু কুমার নামে এক লোক খুঁজে পায় যার সাথে প্রায় 90% মিলে যায় এই ছবিগুলা। তাই সে বিষ্ণু কুমারের সাথে দেখা করতে যায়, যে থাকে মূলত পন্ডিচেরিতে। বিষ্ণু কুমার হচ্ছে একজন ইন্টেরিয়র ডিজাইনার যে তার বউয়ের সাথে মূলত একটা বিবাহের ছবি আপলোড করছিল ফেসবুকে, আর ওই ছবিটার সাথে 90% ছবিটা মিলে যায়। বিষ্ণু কুমার হচ্ছে একজন ইন্টেরিয়র ডিজাইনার। সে একজন এলাকার মহিলা শিক্ষককে বিয়ে করে এবং তাদের খুব ভালো সংসার চলতেছিল, তাদের সন্তানও আছে। তার বয়স হচ্ছে 48 বছর। তাই পুলিশ তাকে ভালোভাবে জেরা করতে থাকে কিভাবে 90% আপনার সাথে মিলে যায়। তার বিভিন্ন কাগজপত্র, অন্যান্য প্রমাণাদি সংগ্রহ করার পর পুলিশ বুঝতে পারে যে সে আসলে রাজেশ কুমার। সে তার নাম পরিবর্তন করে বিষ্ণু কুমার নাম নিয়ে নেয় এবং সবকিছু ঢাকার চেষ্টা করে, তবুও ঢাকতে পারেনি। কেননা অন্যায় কখনো চাপা থাকে না, সত্য কখনো চাপা থাকে না, একদিন না একদিন সত্য বেরিয়ে আসে। এভাবে তারা
বিষ্ণু কুমারকে রাজেশ কুমারকে আটক করে এবং রাজেশ কুমারকে জিজ্ঞাসা করে তোমার বন্ধু বিষ্ণু কুমার কোথায়, তার খোঁজ দাও। তখন সে দিলীল কুমারের খোঁজও দিয়ে দেয়। দিলীল কুমারও মূলত পন্ডিচেরিতেই থাকে এবং সেও একইভাবে একজন ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে কাজ করতেছে এবং তার ওয়াইফও হচ্ছে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষিকা। দিলীল কুমার সেখানে পিবিন কুমার নামে নিজের নাম পরিবর্তন করেছিল, কিন্তু এত চেষ্টা করার পরেও তারা আইনের হাত থেকে বাঁচতে পারেনি। 19 বছর পরেও পুলিশ তাদেরকে কোনো না কোনোভাবে ধরে ফেলে এবং তারা দুজনে অবাক হয়ে যায়। তারা দুজনে যেহেতু সৈনিক ছিল, অনেক চালাকি করেই তারা এরকম প্ল্যান করে এবং পালিয়ে যায়। তাদের ধরাটা অনেক মুশকিল ছিল, যার কারণে 19 বছর সময় লেগে যায়। তারা জিজ্ঞাসা করে আপনারা আমাকে কিভাবে খুঁজে বের করলেন এত বছর পর, যখন তারা একদম নিশ্চিত ছিল তারা একটা হোয়াইট ক্রাইম করেছে যেটা তাদেরকে ধরা একদম ইম্পসিবল। তখন পুলিশ তাদেরকে জানায় আমি এরকম এআই এর সাহায্য নিয়ে আমি আপনাদেরকে খুঁজে বের করি। তারা নিজেরাও খুব হতবাক হয়ে যায় এবং যখন এই নিউজটা পত্রিকাতে আসে মানুষ খুবই প্রশংসা করে একজন বিজ্ঞ ইন্সপেক্টরের, যার নাম ছিল মনোজ আব্রাহাম। এবং পুলিশ চাইলে কঠিন থেকে কঠিনতম যে কোনো ক্রাইমেরই সমাধান করতে পারে। তো বন্ধুরা, আজকের এই ঘটনাটি শোনানোর উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, কাউকে কষ্ট দেওয়া নয়, শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে আজকের এই ঘটনাটি শোনানো। আমরা চেষ্টা করব ক্রাইম থেকে দূরে থাকা, আমাদের পরিবারকে ক্রাইম থেকে দূরে রাখা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফিজ।